তাহলে আমাদের নতুন চ্যাপ্টারে আমরা যদি কনসলিডেশন এবং সেটেলমেন্ট, এটা হবে চ্যাপ্টার টাইটেল। তার আগে আমাদের কিছু কম্প্যাকশনে ব্যাক করতে হবে। আমরা কম্প্যাকশন জিওটেকনিক্যালি আগের কোর্সে যদি আপনারা করে থাকেন, কম্প্যাকশন তো নাম শুনেছেন আপনারা। কম্প্যাকশনে মেইনলি যে কাজটা করা হয় সেটা হচ্ছে লেয়ার অফ সয়েল, এইরকম ডিফারেন্ট লেয়ার অফ সয়েল থাকে। এই সয়েলের উপরে হেভি লোড অ্যাপ্লাই করা হয়। সেটা কম্প্যাকশনের বিভিন্ন মেশিন আছে, কম্প্যাকশনের বিভিন্ন ইকুইপমেন্ট আছে, অর্থাৎ একটা ডাইনামিক লোড অ্যাপ্লাই করা হয়। এর পারপাস হচ্ছে সয়েলের বেয়ারিং ক্যাপাসিটিকে ইমপ্রুভ করা, অর্থাৎ সয়েলের ডেন্সিফিকেশন করা, ডেন্সিটিকে ইনক্রিজ করা। ডেন্সিটি কিভাবে ইনক্রিজ হবে? কম্প্যাকশনের মেইন পারপাস হচ্ছে সয়েলের মাঝে যে তিনটা অংশ থাকে আমরা জানি, একটা হচ্ছে সয়েল সলিড নাম্বার 1, সয়েল সলিড নাম্বার 2 হচ্ছে এয়ার হোয়াইট এবং নাম্বার 3 হচ্ছে পোর ওয়াটার। এই তিনটা জিনিসের মাঝে যখন শুধুমাত্র এয়ার ভয়েডটা এক্সপালশন হবে, অর্থাৎ সেখান থেকে শুধুমাত্র এয়ার ভয়েডটা রিডিউস হবে, কোনো ওয়াটার রিডিউস হবে না, এক্সপালশন হবে না, এটাকে আমরা বলতেছি কম্প্যাকশন। আর কনসলিডেশন এর কথা যদি আমরা বলি, তাহলে কনসলিডেশনে দুইটাই হবে, air and water both will be removed from the soil, then the volume will be reduced। অর্থাৎ যখন থ্রি ফেজ সয়েল, থ্রি ফেজ জিনিসটা আমরা বুঝি, সয়েল হচ্ছে এরকম থ্রি ফেজ। এটা যদি সয়েল স্যাম্পল হয়, আমি ডায়াগ্রামটা দেখাই আপনাদেরকে এখান থেকে, যেহেতু আমরা বই থেকে পড়তেছি ডায়াগ্রাম। এটা হচ্ছে সয়েলের ফেজ ডায়াগ্রাম। একটা সয়েল এরকম হয়, যেটা ছিল ন্যাচারাল কন্ডিশন ছিল সয়েলের এইরকম, বাট এটাকে আমরা সিম্পলিফাই যখন করি, টোটাল এয়ার ভয়েডটাকে একটা অংশ নিচ্ছি, ওয়াটারটাকে আরেকটা অংশ আলাদা করতেছি, এবং সয়েল সলিডকে আরেকটা অংশ আলাদা করতেছি। যখনই এইরূপে আমরা ডাইনামিক লোড অ্যাপ্লাই করব, তাহলে এয়ার ভয়েড যদি চলে যায়, তাহলে টোটাল ভলিউমটা রিডিউসড হবে, কমে যাবে। আবার কনসলিডেশনের ক্ষেত্রে ওয়াটার এবং এয়ার দুটাই বের হবে, মানে এক্সপালশন হয়ে যাবে, আউট হয়ে যাবে, ড্রেন আউট হবে। তাহলে সেখানকার ভলিউম যে রিডিউসড হবে, কমে যাবে, এই ভলিউম রিডাকশনটাকেই বলা হচ্ছে কনসলিডেশন। এটা হচ্ছে নরমালি কনসলিডেশন এবং কম্প্যাকশনের মাঝে বেসিক পার্থক্য। এখন আমরা তো কনসলিডেশন কয় ধরনের হয়? কনসলিডেশন মেইনলি 3 ধরনের হয়। এবং এখানে আরেকটা বিষয় লক্ষণীয় কম্প্যাকশন এবং কনসলিডেশনের পার্থক্যের মাঝে, সেটা হলো কনসলিডেশনে কোনো ডাইনামিক লোড অ্যাপ্লাই করা হয় না। অর্থাৎ এটা হচ্ছে সয়েলের উপরে যে ন্যাচারাল লোড আছে সেটা, অথবা এর উপরে যদি আমরা কোনো স্ট্যাটিক লোড দিই, স্ট্যাটিক লোড যেমন মনে করি কোনো স্ট্রাকচার বা কোনো বিল্ডিং বা কোনো ড্যাম বা কোনো হেভি স্ট্রাকচার বা সাইলো, এই ধরনের কোনো কিছু যদি আমরা কোনো সয়েলের, আমাদের সব স্ট্রাকচারের ফাউন্ডেশনের সয়েলে থাকে, স্ট্রাকচারটার লোডটা সয়েলে আসতেছে, এই লোডটাকে আমরা বলে হচ্ছে স্ট্যাটিক লোড। বাট কম্প্যাকশনের ক্ষেত্রে ডাইনামিক লোড থাকবে। অর্থাৎ সেখানে আমি কম্প্যাকশনের যে বিভিন্ন ইকুইপমেন্ট থাকে, সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদের ডায়াগ্রাম গুলা কম্প্যাকশনের চ্যাপ্টারটা থেকে। এটাকে কম্প্যাকশন ইকুইপমেন্ট বলা হয়।
এই যে এরকম হেভি যে মেশিনারি আপনারা দেখেছেন রোডের কাজ করার সময়, অথবা যখন কোনো ফাউন্ডেশনকে দেওয়া হয় তার আগে সয়েলটা যখন কোনো বাইরে থেকে সয়েল দেওয়া হয় বা সয়েল দিয়ে ফিল করা হয় কোনো নিচু জায়গা, তখন এই ধরনের ইকুইপমেন্ট দিয়ে কম্পাকশন করা হয়। বা কোনো এমব্যাঙ্কমেন্ট বা নদী বাঁধ যখন প্রথম তৈরি করে, তখন এই ধরনের কম্পাকশন ইকুইপমেন্ট বা ভেহিকেল গুলা ইউজ করা হয়। বিশেষ করে রোড প্রজেক্টের ক্ষেত্রে তো অহরহ ইউজ হয় এই ধরনের ইকুইপমেন্ট। এই ধরনের ইকুইপমেন্ট দিয়ে ডাইনামিক লোড দেওয়া হয় এরকম রোলার দিয়ে। আর স্ট্যাটিক লোড হচ্ছে যেগুলো আমাদের স্ট্রাকচার থেকে আসবে, যেটা কোনো মুভমেন্ট বা ডাইনামিক টাইপের না। এই হচ্ছে মেইনলি আমাদের কনসলিডেশন এবং কম্প্যাকশনের মাঝে পার্থক্য। এখন আমি যদি কম্প্যাকশনের কনসলিডেশনের টাইপ বলি, তাহলে কনসলিডেশন কয় প্রকার? কনসলিডেশন মেইনলি হচ্ছে তিন প্রকার। কনসলিডেশনের সাথে সেটেলমেন্টের সম্পর্ক কি? কারণ যখন কনসলিডেশন একটা প্রসেস, যখন এই কনসলিডেশন প্রসেসটা হবে, তখনই সেখানে সেটেলমেন্ট দেখা দেবে। কারণ কনসলিডেশন হলে সেখান থেকে ওয়াটার এবং এয়ার ড্রেন আউট হয়ে চলে যাবে। আর ওয়াটার এবং এয়ার যদি ড্রেন আউট হয়ে চলে যায়, তাহলে সয়েলের যে টোটাল ভলিউম, সেই ভলিউমটা কমে যাবে, কমে নিচ দিকে ডাউনওয়ার্ড এটা সেটেল হয়ে যাবে, তার ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে। সেটেলমেন্ট ইজ এ সয়েল মাস ডিফাইন্ড অ্যাজ দ্য ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট। এই ভার্টিক্যাল ডাউনওয়ার্ড যে ডিসপ্লেসমেন্ট হবে, এই ডিসপ্লেসমেন্টটাকে আমরা বলতেছি সেটেলমেন্ট। টোটাল ভলিউম যে রিডিউসড হবে সেটাকে আমরা সেটেলমেন্ট বলতেছি। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে সবাই ঠিক মতো? হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে সেটেলমেন্ট এবং কম্প্যাকশনের মাঝে পার্থক্য বা টাইপগুলো নিয়ে? না থাকলে আমরা সামনে আগাবো। স্যার আর একটু স্যার, কম্প্যাকশনে সলিড সলিড থাকবে আর পোর ওয়াটার থাকবে, এয়ার বয়েড থাকবে না। না, না, কম্প্যাকশন যখন করব তখন সেখান থেকে এয়ার ভয়েডটা ফুললি যাবে না, এটা নির্ভর করে ডিগ্রি অফ কম্প্যাকশনের উপর, কতটুকু গেল তার উপর নির্ভর করবে কতটুকু কম্প্যাকশন হলো। বাট কম্প্যাকশনের প্রিন্সিপাল হবে সেখান থেকে এয়ার ভয়েডটা ড্রেন আউট হবে, রিডিউস হবে, কমে যাবে। আর কনসলিডেশনে সবগুলাই থাকবে। হ্যাঁ, না না, কনসেন্ট্রেশন থাকবে বলতে ড্রেন আউট হবে। থাকবে তো ওর ভিতর থাকা বলা যাবে না, এটা ড্রেন আউট হয়ে বাইরে বের হয়ে আসবে। অর্থাৎ এই দুই ধরনের অ্যাক্টিভিটি ঘটবে। অ্যাক্টিভিটি থাকবে সেটা বলতে পারি, কিন্তু এয়ার ভয়েড এবং ওয়াটার থাকবে সেটা বলতে পারবো না, কারণ থাকবে না তো, এটা বের হয়ে যাবে, ওখান ওকে থেকে স্যার। ড্রেন আউট হবে। আর হচ্ছে কম্প্যাকশনে ডাইনামিক লোড অ্যাপ্লাই হবে, কনসলিডেশন ন্যাচারালি কোনো ডাইনামিক লোড, স্ট্যাটিক লোড থাকবে সেখানে। এখন এই কম্প্যাকশন বা সেটেলমেন্ট, যেটা কম্প্যাকশনের কনসলিডেশনের কারণেই সেটেলমেন্টটা হবে। এই সেটেলমেন্ট তিন ধরনের। একটা হচ্ছে ইমিডিয়েট সেটেলমেন্ট, অর্থাৎ যখন আমরা লোডকে অ্যাপ্লাই করব সাথে সাথে যে সেটেলমেন্টটা হয়ে যাবে, ওইটাকে আমরা বলি ইমিডিয়েট সেটেলমেন্ট। এই সেটেলমেন্টে শুধুমাত্র এয়ার ভয়েডটাই কম্প্রেসড হবে, বা এয়ার ভয়েড ওখান থেকে এক্সিট হয়ে যাবে, বের হয়ে যাবে। অর্থাৎ ইনস্ট্যান্ট যখন লোডটা অ্যাপ্লাই করবো তার শর্ট টাইমের ভিতরেই ওয়াটারের সয়েল একটা সেটেলমেন্ট হবে, যেটা হবে এয়ার যে লেয়ার থাকবে সেখানে বা এয়ার ভয়েড থাকবে সেটার কম্প্রেশনের কারণে, সংকুচিত হয়ে যাওয়ার কারণে। সংকুচিত হওয়া মানে সে ড্রেন আউট হয়ে কমে যাবে, বের হয়ে আসবে। আরেকটা হচ্ছে প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট। এখানে প্রথমটাকে আমরা ইমিডিয়েট সেটেলমেন্ট বলছি, ইমিডিয়েট কনসলিডেশন সেটেলমেন্ট বলি নাই, কারণ কনসলিডেশন হতে হলে সেখানে এয়ার এবং ওয়াটার দুইটাকে ড্রেন আউট হতে হবে, ইমিডিয়েট সেটেলমেন্ট। আর আমি যদি কনসলিডেশন বলি, কনসলিডেশন দুই প্রকার, বাট সেটেলমেন্ট তিন প্রকার।
ইমিডিয়েট সেটেলমেন্ট, প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট, সেকেন্ডারি কনসলিডেশন সেটেলমেন্ট। প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট হবে যখন ভলিউম রিডিউসড হবে স্কিউজিং আউট অফ ওয়াটার এবং ভয়েড, এক্সকিউজ হয়ে যাবে ওখানে, এটা সংকুচিত হয়ে আসবে, অথবা এক্সপালশন অফ ওয়াটার এন্ড এয়ার ভয়েড, দুইটাই বের হবে একটা নির্দিষ্ট পরিমাণে। অর্থাৎ ইমিডিয়েট সেটেলমেন্টে সেখানে পোর ওয়াটার প্রেসারের কোনো অ্যাক্টিভিটি থাকবে না, কারণ ওই সময় কোনো পোর ওয়াটার ড্রেন আউট হবে না। প্রাইমারি সেটেলমেন্ট এবং সেকেন্ডারি কনসলিডেশন সেটেলমেন্ট, এই দুই সেটেলমেন্টের সময় এয়ার এবং ওয়াটার দুইটাই সেটেলমেন্ট ড্রেন আউট হবে। তো সেকেন্ডারি কনসলিডেশন সেটেলমেন্টকে টাইম ডিপেন্ডেন্ট সেটেলমেন্ট বলা হয়, কারণ এটা হওয়ার জন্য অনেক সময় দরকার হয়, লং টাইম যাবত এটা হয়। এটা কখন হবে? যখন টোটাল পোর ওয়াটার প্রেসার, অর্থাৎ ওই সয়েলের যতটুকু পোর ওয়াটার ছিল সম্পূর্ণটাই যখন ড্রেন আউট হয়ে যাবে, অর্থাৎ এরপরে আর সেটেলমেন্ট হবে না, আর যদি হয়ও সেটা খুবই অল্প পরিমাণ হবে। সেটা কি জন্য হবে? সয়েল পার্টিকেলের যে পার্টিকেল গুলো থাকে সয়েল সলিড, ওই পার্টিকেলের রিলোকেশনের কারণে হতে পারে, সেটাও অতটা কনসিডারেবল অ্যামাউন্ট না। এই হচ্ছে টোটাল সেটেলমেন্ট টাইম, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ এই চ্যাপ্টারের জন্য। আমি যদি আপনাদেরকে গাইড করি তাহলে যেটা আপনারা চান মাঝে কোন টপিক গুলো স্যার বইতে অনেক পড়া থাকে কোন টপিকটা ফলো করবে, তাহলে এটা হচ্ছে প্রথম টপিক আমাদের, অর্থাৎ কম্প্যাকশন এবং কনসলিডেশনের ভিতরে পার্থক্য এবং টাইপস অফ সেটেলমেন্ট, এই তিনটা অংশ 1, 2 এবং 3। এটা হচ্ছে তার কার্ভ। কনসলিডেশন কার্ভ ড্র করতে বলা হয়, এটার এক্স অ্যাক্সিস বরাবর থাকবে টাইম লগ স্কেলে, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে ডিফরমেশন। এটাকে আমরা যদি ইনপুট দেই তাহলে এরকম একটা গ্রাফ পাবো, যেই গ্রাফের ডাউনওয়ার্ড যাওয়ার আগ পর্যন্ত এই অংশ পর্যন্ত স্যার এটা হচ্ছে স্টেজ 1, অর্থাৎ ইনিশিয়াল কম্প্রেশন, যেটাকে আমরা বলতে পারি আমাদের ইমিডিয়েট সেটেলমেন্ট। এবং স্টেজ 2, এটা কোন অংশ পর্যন্ত, এখানে এসে যখন এই লাইনটা মোর অর লেস স্ট্রেট হয়ে যাবে যে অংশ থেকে, এটা যদি আমি আরো সামনের দিকে আগাই এবার আস্তে আস্তে মোর স্ট্রেট লাইনের মতো হয়ে যাবে, যেখান থেকে এই অংশটুকু শুরু হবে। তাহলে সেটা আমি কিভাবে বুঝবো? এই পয়েন্ট থেকে ট্যানজেন্ট এবং এখানকার এই স্ট্রেট পয়েন্ট থেকে ট্যানজেন্ট নিব, এই দুইটা ট্যানজেন্ট যেখানে কাট করবে ওই পয়েন্টটা হবে এর সেপারেশন, ওই পয়েন্টের মধ্যবর্তী এই অংশটুকু, এটা হবে আমাদের স্টেজ 2, অর্থাৎ প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট। এবং তারপরের যে অংশটুকু এটা হবে আমাদের স্টেজ 3, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কনসলিডেশন সেটেলমেন্ট। তাহলে এখান থেকে গ্রাফটুকু আপনারা ফলো করবেন। এখন যে অংশটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের সয়েল টাইপের উপরে ডিপেন্ডস করে সেটেলমেন্টের কারণে এর প্রেসার ডায়াগ্রাম কেমন হবে। দ্য সেটেলমেন্ট এবং তার কন্টাক্ট প্রেসার হচ্ছে এর উপরে যে লোড আসবে, যেমন এটা হচ্ছে কন্টাক্ট প্রেসার ইউডিএল, অর্থাৎ যে স্ট্যাটিক লোড হবে সেই লোডের কারণে সেটেলমেন্ট যে হবে প্রোফাইলটা কেমন হবে, সেটেলমেন্ট প্রোফাইল, অর্থাৎ প্রেসার ভার্সেস সেটেলমেন্ট প্রোফাইল,
ফাউন্ডেশনের নিচে কেমন হবে সেটা স্ট্যান্ডার্ড ডায়াগ্রাম। যদি ক্লে সয়েল হয়, ক্লে সয়েল এবং আমাদের লোডটা যদি ইউডিএল হয়, কন্টাক্ট প্রেসার যদি ডিস্ট্রিবিউশন হয় ইউনিফর্মলি, তাহলে এর প্রেসার প্রোফাইলটা সেটেলমেন্টে এরকম হবে, এরকম উপরে ইউডিএল। এটা হবে ক্লে সয়েলের জন্য, এবং কন্টাক্ট যে প্রেসার সেটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। বাট কন্টাক্ট প্রেসারটা যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড না থাকে, এরকম অ্যাব্রাপ্টলি থাকে, তাহলে কন্টাক্ট প্রেসারটা হবে, সেটেলমেন্ট প্রোফাইল হবে এরকম, এভাবে গিয়ে এরকম হয়ে আসবে। আর যদি স্যান্ড হয়, তাহলে তার প্রেসার ডায়াগ্রাম হবে এরকম শেপে। আর সেটা যদি লোডটা যদি এরকম ইউনিফর্মলি না হয়, অর্থাৎ ফ্লেক্সিবল টাইপের না হয়, অ্যাব্রাপ্ট শেপ বা রিজিড ফর্মেশন টাইপের হয়, তখন হবে এরকম ডায়াগ্রাম। স্যান্ড এবং ক্লের জন্য এই দুইটা প্রোফাইল সেম, বাট প্রথম যেটা, অর্থাৎ কন্টাক্ট প্রেসারটা যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়, ফ্লেক্সিবল হয়, সেটার জন্য প্রোফাইলটা হবে আলাদা আলাদা। এই প্রোফাইলগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, কয়েকবার ড্র করলে আমরা জিনিসগুলোকে, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল বেস প্রমাণ করা, যে ল্যাব এক্সপেরিমেন্ট করে একটা স্ট্যান্ডার্ড ডায়াগ্রাম যেরকম হয় ক্লে সয়েলের ক্ষেত্রে এবং স্যান্ডি সয়েলের ক্ষেত্রে। এখন আমরা সেটেলমেন্ট ক্যালকুলেশনে যাব, যে কিভাবে আমরা সেটেলমেন্টকে ক্যালকুলেশন করতে পারি। তাহলে সেটার জন্য আমাদেরকে কিছু সূত্র লাগবে। তার আগে আমাদেরকে আরেকটা জিনিস দেখতে, সেটা হচ্ছে প্রি কনসলিডেশন প্রেসার এবং নরমালি কনসলিডেটেড সয়েল কি, আর ওভার কনসলিডেটেড সয়েল কি জিনিস। প্রি কনসলিডেশন প্রেসার হচ্ছে কোন সয়েল লেয়ারের উপরে, এটা যদি আমাদের কোনো সয়েল লেয়ার হয়, আমি মার্কিং করা যে এ পয়েন্ট, এই পয়েন্টের যদি প্রেসার বের করতে চাই, তাহলে শুধুমাত্র এই পয়েন্টের উপরে যতটুকু সয়েল আছে, এই সয়েলের কারণে একটা ওভারবার্ডেন প্রেসার আসবে। এই ওভারবার্ডেন প্রেসারের কারণে তার যে কনসলিডেশন হবে, অর্থাৎ যে পরিমাণ স্ট্রেস বা প্রেসার তার উপরে ক্রিয়েট হবে, সেটাকে আমরা বলবো প্রি কনসলিডেশন প্রেসার। অর্থাৎ কনসলিডেশনের জন্য আমি যে একটা স্টার্ট লোড অ্যাপ্লাই করতাম, মনে করেন এখানে আমি একটা হেভি সাইলো বা ট্যাঙ্ক দিলাম কনসলিডেশন হওয়ার জন্য, এটা দেওয়ার আগেই তো এই সয়েলের উপরে নির্দিষ্ট পরিমাণে এই ডেপথের একটা সয়েলের লেয়ার ছিল ন্যাচারালি, ওটার কারণে তার যে কনসলিডেশনটা হতো বা যে প্রেসারটা ক্রিয়েট হতো ওই এ পয়েন্টে, ওটাকে আমরা বলছি প্রি কনসলিডেশন প্রেসার। আরেকটা আছে আমাদের নরমালি কনসলিডেটেড সয়েল। নরমালি কনসলিডেটেড সয়েলকে আমরা বলি এনসি, নরমাল কনসলিডেশন বা নরমাল কনসলিডেটেড সয়েল। নরমাল কনসলিডেশন আমরা তখন বলবো যে যখন কোনো সয়েল লেয়ারের বা কোনো সয়েল পয়েন্টের উপরে তার যে এক্সিস্টিং ওভারবার্ডেন প্রেসার, এর থেকে বেশি কোনো লোড যদি সাবজেক্টেড না হয় বা অ্যাপ্লাই না হয়, তাহলে সয়েলটাকে আমরা বলবো যে নরমালি কনসলিডেটেড সয়েল। অর্থাৎ তার যে সেটেলমেন্টটা হবে বা কনসলিডেশন হবে, এটি হবে অনলি ফর এক্সিস্টিং ওভারবার্ডেন প্রেসার।
আর ওভার কনসোলিডেটেড সয়েল কাকে বলবো? ওসি। তখন হবে যখন এর উপরে যে সাবজেক্টেড লোড সেটা হবে বেশি এবং তার যে ওভারবার্ডেন প্রেসার সিগমা নট সেটা হবে কম। এটাকে আমরা বের করতে পারি ওসিআর সূত্র দিয়ে। ওভার কনসোলিডেশন রেশিও ইজ ইকুয়াল টু হচ্ছে consolidation pressure divided by current pressure. এই যে রেশিও, এই রেশিওটা যদি একের থেকে বেশি হয় তাহলে সেটাকে আমরা বলবো ওভার কনসোলিডেটেড ক্লে, আর যদি একের থেকে কম হয় তাহলে তাকে আমরা বলবো নরমাল কনসোলিডেটেড ক্লে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো? জি না স্যার, আপাতত নাই। ওকে। এবং টপিকস গুলা আপনারা একটু নোট করে রাখবেন যে কোন কোন টপিকস গুলো আমি দেখাচ্ছি বা পড়াইতেছি আপনাদেরকে। কারণ এখানে অনেক থিওরি, কনসোলিডেশনের অনেক থিওরি আছে। তাহলে এখন আমরা কনসোলিডেশন যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে সূত্র দুইটা হবে। যদি সয়েলটা নরমালি কনসোলিডেট হয় তাহলে একটা সূত্র অ্যাপ্লাই করব, আর যদি সয়েলটা ওভার কনসোলিডেট থাকে তাহলে আমরা আরেকটা সূত্র অ্যাপ্লাই করব। এবং এটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করার সময় আমরা ওসিআর রেশিওটা আগে বের করব, ওসিআর অ্যাপ্লাই করে দেখবো সেটা যদি একের থেকে বেশি হয় দেন আমরা বলবো সেটা ওভার কনসোলিডেটেড ক্লে। অর্থাৎ প্রি কনসোলিডেশন প্রেসার, যে প্রেসারটা সয়েলের উপরে এক্সট্রা অ্যাপ্লাই করা হচ্ছে সেই ভ্যালু যদি বেশি হয় তার থেকে কারেন্ট, কারেন্ট মানে ওর উপরে বিদ্যমান যেটাকে আমরা বলেছি হচ্ছে আমাদের ওভারবার্ডেন প্রেসার, সয়েলের নিজস্ব যে ওয়েট, নিজস্ব ওয়েটের কারণে যে পরিমাণ স্ট্রেসটা আসবে সেটা যদি কম হয় আর অ্যাপ্লাই প্রেসারটা যদি বেশি হয় তাহলে তো ওসিআর এর মানটা একের থেকে বেশি হবে এবং তখনই সেটা নরমালি ওভার কনসোলিডেটেড ক্লে বা ওভার কনসোলিডেটেড সয়েল হবে, আদারওয়াইজ সেটা হবে আমাদের নরমাল কনসোলিডেটেড সয়েল। তাহলে আমরা সূত্রগুলো একটু দেখে আসি। এবং এটা হচ্ছে তার কার, এই ডায়াগ্রাম গুলো খুব গুরুত্বপূর্ণ। এটা আপনাদের এক্সামের জন্য বা কেউ যদি কম্পিটিটিভ এক্সাম বা গভর্নমেন্ট জবের জন্য পরীক্ষা দেন সেখানেও এগুলো আসে। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এক্স অ্যাক্সিস বরাবর ইফেক্টিভ প্রেসার বা স্ট্রেস এটা অবশ্যই লিখতে হবে লগ স্কেল, আদারওয়াইজ আপনার ডায়াগ্রামে মার্ক শূন্য পাবেন। লগ স্কেল কারণ এটা প্লট করা হয় সেমিলগ গ্রাফ পেপারে। এবার আবার লগ স্কেল আর ওয়াই অ্যাক্সিস বরাবর ভয়েড রেশিও, এটা হচ্ছে নরমাল স্কেল। আপনারা সেমিলগ গ্রাফ পেপারে কাজ করেছেন না সিভ অ্যানালাইসিস করার সময়, মনে আছে? ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাব যখন করেছেন সেখানে সিভ অ্যানালাইসিস একটা চ্যাপ্টার ছিল। জি এফএম স্যার, ওই করা যে এফএম সিইউসিসির গ্রাফটা না স্যার? আমি দেখাচ্ছি গ্রাফটা, যে এরকম একটা গ্রাফ থাকে না, পার্সেন্ট এদিকে সাইজ অফ দ্য সিভ, এদিকে পার্সেন্ট ফাইনাল, এখান থেকে D10 D16 D13 জি বের স্যার। করে সিসি এবং সিইউ বের করে এবং এখান থেকে এফএম বের করে ফাইননেস মডুলাস। ওইটা যে গ্রাফে করা হতো সেটাকে আমরা বলতাম সেমিলগ গ্রাফ। আর একটা লগ লগ, অর্থাৎ দুই দিকে লগ স্কেল, এক্স তো লগ ওয়াই তো লগ, এটা হলো সেমিলগ গ্রাফ পেপার।
এক্স অ্যাক্সিস বরাবর লগ স্কেল ইফেক্টিভ প্রেসার, ওয়াই অ্যাক্সিস বরাবর ভয়েড রেশিও। ভয়েড রেশিও মিন্স হচ্ছে ই বা ই নট। এটা দিয়ে আমরা যদি কনসলিডেশন গ্রাফ প্রডিউস করি ফর এনসি সয়েল, নরমাল কনসলিডেটেড সয়েলের জন্য, তাহলে আমরা যে গ্রাফটা পাবো সেই গ্রাফটা হবে এরকম। আমি ডায়াগ্রামটা কালার চেঞ্জ করে দেখাচ্ছি। প্রথমটা হবে রেড কালার, অর্থাৎ আমরা কার্ভটা পাবো এরকম, এরকম একটা কার্ভ পাবো। এটা হচ্ছে ফিল্ড, দেন না ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট যদি করি তখন সেটা হবে এরকম। বাট আরেকটা আছে যেটাকে আমরা বলি ভার্জিন কনসলিডেশন কার্ভ। কারণ আমরা যে ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট করতে সেখানে তো সয়েলটা আমরা বলেছি না ডিস্টার্ব হতে পারে, আনডিস্টার্ব হতে পারে। আর মেইনলি যে সয়েলটাকে আমরা আনডিস্টার্ব বলবো সেটাও তো 100% আনডিস্টার্ব না, সেখানে তো কিছু অ্যামাউন্ট অফ ডিস্টারবেন্স থাকবেই। আমরা বলেছিলাম যে 10% এর কম হয় এরিয়া রেশিও, তাহলে আমরা বলবো সেটা আনডিস্টার্ব সয়েল। এই 10% এর কারণেও তো কিছু একটা ডিস্টারবেন্স আসবে। তাহলে যেটা অ্যাকচুয়ালি ছিল আর যেটা হচ্ছে ফিল্ডে ল্যাবরেটরি এক্সপেরিমেন্টে করবো, দুটো তো এক হবে না, কিছুটা ডিফারেন্ট আসবে। তাহলে ভার্জিন কনসলিডেশন যে কার্ভ সেটা হবে এরকম স্ট্রেট লাইন। আর যদি রিমোল্ডেড হয়, রিমোল্ডেড স্পেসিমেন, ওই মোল্ড থেকে বের করে আমরা যদি আবার সেটাতে স্পেসিমেন টেস্ট করি রিমোল্ডেড কন্ডিশন দিয়ে, তখন তার কার্ভ ডায়াগ্রামটা আসবে কেমন, সেটা হবে সরি স্ট্রেট লাইন দিতে হবে। সেটা হবে এরকম। কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ইউজ করি কোনটা, এই যে ল্যাবরেটরি এক্সপেরিমেন্টের কার্ভ মাঝেরটা 2 নাম্বার যেটা এটা, এই অংশ। এই কার্ভ থেকে আমাদের একটা ভ্যালু বের করতে হয় স্লোপ। স্লোপ মানে ট্যানজেন্ট, যেটা আপনারা জানেন, এইভাবে করে স্লোপ বের করি, ট্যান থেকে লম্ব বাই ভূমি। এই যে ভ্যালুটা বের হবে সেটাকে আমরা বলবো সিসি, এটাকে আমরা বলি কম্প্রেশন ইনডেক্স। সিসি এই নামগুলো মনে রাখবেন। সিসি হচ্ছে কম্প্রেশন ইনডেক্স। আমি লিখে দিচ্ছি, আপনারা চাইলে লিখে দিতে পারেন। সিসি ইজ ইকুয়াল টু কম্প্রেশন ইনডেক্স। এই ভ্যালুগুলো কম্প্রেশন ইনডেক্সের মান আমাদের লাগবে যখন আমরা সূত্রে বসায় সেটেলমেন্ট ক্যালকুলেশন করব, তখন আমাদের এই কম্প্রেশন ইনডেক্সের ভ্যালু দরকার হবে। এখন এই ডায়াগ্রামটা যদি ওভার কনসলিডেটেড সয়েলের ক্ষেত্রে হয় তাহলে কেমন হবে? এটা তো নরমালি কনসলিডেটেড সয়েলের ক্ষেত্রে গেল, তাহলে ওভার কনসলিডেশন সয়েলের ক্ষেত্রে কার্ভটা হবে এরকম। অর্থাৎ এটা হচ্ছে আমার কম্প্রেশন, যখন আমি তার লোড অ্যাপ্লাই করছি সেটার জন্য, এবং যখন আমি তার লোডকে রিডিউস করে দিব তখন পাবো এটা এরকম। তার কার্ভটা হবে এরকম শেপে। এরকম আসবে এসে। তাহলে এখানে দুইটা কার্ভ, দুইটা স্লোপ পাবো। এটা হচ্ছে কম্প্রেশন কার্ভ। এটার জন্য আমি যেটা পাবো সেটা হচ্ছে সিসি কম্প্রেশন ইনডেক্স, এবং এটা হচ্ছে সোয়েলিং ইনডেক্স সিএস। এখান থেকে আমি সিএস এর ভ্যালু পাবো। তবে এটাও লগ স্কেলে থাকবে, এবং এই ওয়াই বরাবর ভয়েড রেশিও, এটাও আমাদের তিনটা ভাগ থাকবে, তিনটা অংশ থাকবে। অর্থাৎ আমার একটা হচ্ছে ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট, সেটা এই অংশটুকু, আর এই অংশ যেটা সেটা ভার্জিন কনসলিডেশন কার্ভ। সেখানে দুইটা অংশ আসবে ভার্জিনে, কারণ এখানে এই কার্ভটা দুইটা অংশ, একটা অংশ একটা অংশ। তো যখন আমরা এটাকে ভার্জিন কম্প্রেশন কার্ভ করবো তখন দুইটা অংশ হবে, সেট লাইন যাবে, দেন এটা হরিজন্টাল চলে যাবে। এই কার্ভ গুলো আপনাদের একটু একে মনে রাখতে হবে। আর এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্র প্রমাণ দেওয়া আছে এখানে, আমরা জাস্ট এই অংশটুকু মনে রাখবো।
CCH divided by 1 plus E log sigma naught plus del sigma prime divided by sigma naught. সিগমা নট হচ্ছে আমাদের ইনিশিয়াল স্ট্রেস, যেটাকে আমরা ওভারবার্ডেন প্রেসার বলে থাকি। আর ডেল সিগমা হচ্ছে এর উপরে যখন আমি কোনো লোড অ্যাপ্লাই করব, ওই অ্যাপ্লাইড লোডের কারণে কি পরিমাণ স্ট্রেস ইনক্রিজ হবে বা বাড়বে সেটা। তাহলে সূত্র কি আমাদের CCH, H হচ্ছে টোটাল থিকনেস অফ দ্য লেয়ার, অর্থাৎ আমি যে সয়েল যেরকম লেয়ারে লেয়ার থাকবে, আমি যদি এই 3 নাম্বার লেয়ারের সেটেলমেন্ট ক্যালকুলেশন করি 3 নাম্বার লেয়ারের মাঝখানে অথবা 3 নাম্বার লেয়ারের যে কোনো অংশে আমি সেটেলমেন্ট করি, এই 3 নাম্বার লেয়ারটাকে আমি সেটেলমেন্ট ক্যালকুলেশনটা যাতে অ্যাকুরেটলি হয় সেটার জন্য এই 3 নাম্বার লেয়ারের থিকনেস যদি 5 ফিট থাকে, এটাকে আমি চাইলে 5টা ভাগে ভাগ করে নিতে পারি। প্রত্যেক ভাগের মিডিলে এরকম 5টা ভাগে ভাগ করে যদি নেই, প্রত্যেক ভাগের মিডিলে সেটেলমেন্ট ক্যালকুলেশন করে 5টাকে যোগ করলে টোটাল সেটেলমেন্ট পাবো। অথবা পরীক্ষার সময় যদি আমাদের সময় কম থাকে বা অঙ্কের মার্ক কম থাকে, সময় কম থাকে না, যদি মার্ক কম থাকে, তাহলে আমরা 5টা লেয়ারে ভাগ না করে শুধুমাত্র একটা লেয়ারে মাঝখানে স্ট্রেস কতটুকু হবে উপর থেকে অ্যাপ্লাইড লোডিং এর কারণে সেটা বের করে ক্যালকুলেশনটা করব। তা এই এইচটা হবে আমাদের এই যে ঠিক যেই লেয়ারে বের করব সেই লেয়ারের থিকনেস। এটা হলো আমাদের নরমাল কনসলিডেশনের ক্ষেত্রে। আর যদি ওভার কনসলিডেশন হয় তাহলে হবে এই সূত্র। সিএস সবকিছু এক, শুধুমাত্র সিসি এবং সিএস টা চেঞ্জ হবে। সিএস ইনটু এইচ 1 প্লাস ই নট মানে ভয়েড রেশিও লগ সিগমা প্রাইম প্লাস ডেল সিগমা ডিভাইডেড বাই সিগমা প্রাইম। এখন যদি কোনো সয়েলে দুইটাই একসাথে থাকে, নরমালি কনসলিডেটেড হতে হয়, আবার কিছু অংশে যদি ওভার কনসলিডেশন হয় তাহলে দুইটাকে আমরা যোগ করে দেব। সেটা কন্ডিশনের উপর নির্ভর করবে। যদি আমাদের সিগমা প্রাইম সি ক্রিটিক্যাল যে কনসলিডেশন প্রেসার সিগমা প্রাইম সি, এই ভ্যালু থেকে সিগমা নট এবং ডেল সিগমা যদি বেশি হয়, এটা আমরা অঙ্ক করার সময় একটু ক্লিয়ার হবো। কন্ডিশনগুলো একটু আমরা একটু আরেকবার দেখি যাতে আমাদের সুবিধা হয়। সূত্রটা নরমালি কনসলিডেশন যেখানে আমাদের সিগমা সি এবং ডেল সিগমা প্লাস সিগমা নট এই দুইটা প্রায় সেম মানে কাছাকাছি হবে, তখন এটা আমরা বলবো নরমালি কনসলিডেটেড ক্লে। অর্থাৎ যে ওসিআর এর মান 1 হবে। ওসিআর এর মান তখনই 1 হবে যখন উপরে হর এবং লবের দুইটা ভ্যালু কাছাকাছি হবে, তখন এটা 1 এর কাছাকাছি হবে, তখন নরমালি কনসলিডেটেড ক্লে। আর যদি ওভার কনসলিডেশন সয়েল হয় তখন আমাদের দুইটা কন্ডিশন, একটা হলো যে যেটা ক্রিটিক্যাল কনসলিডেশন প্রেসার সিগমা প্রাইম সি, এই ভ্যালুটা যদি ডেল সিগমা এবং সিগমা প্রাইম এর সমান বা এর থেকে বড় হয়, সিগমা প্রাইম সি এই ভ্যালুটা যদি বেশি হয় সিগমা প্রাইম প্লাস ডেল সিগমা নট এটা থেকে, তাহলে আমাদের একটা সূত্র ইউজ করব শুধুমাত্র সুইলিং ইনডেক্সের এটা। আর যদি সেটা না হয় অর্থাৎ ছোট হয় সিগমা প্রাইম সি, এটা যদি ছোট হয় ডেল সিগমা প্লাস সিগমা নটের থেকে, তাহলে আমাদের দুইটা ইউজ করতে হবে, নরমালি অর্থাৎ সুইলিং ইনডেক্স এবং কম্প্রেশন ইনডেক্স, দুইটা দিয়ে আমাদের ক্যালকুলেশন করে টোটাল অ্যামাউন্টটা বের করতে হবে। তাহলে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি আমরা ক্যালকুলেশন করে কিছু বের করতে পারি।
আর এর মাঝে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা আমাদেরকে এখানে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম দেওয়া আছে যে এই ডায়াগ্রামটা একটা সয়েল লেয়ার তার 1.5 ফিট প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ার 1.5 মিটার, দ্বিতীয় লেয়ার 2 মিটার এবং তৃতীয় লেয়ার 10 মিটার। এই যে 10 মিটারের যে লেয়ার তার 4 মিটার নিচে একটা পয়েন্ট আছে এ পয়েন্ট। এই এ পয়েন্টের সেটেলমেন্ট ক্যালকুলেশন করতে হবে আমাদেরকে। কয়টা কন্ডিশনের জন্য? দুইটা কন্ডিশন। প্রথমটা হচ্ছে ডিউ টু ব্যাকফিল, অর্থাৎ এখানে 3 মিটার লেয়ারের আরেকটা সয়েল বাইরে কোনো জায়গা থেকে এনে সেখানে দেওয়া হয়েছে সারচার্জ লোড হিসাবে বা ব্যাকফিল হিসাবে, যেটা আমরা সয়েল প্রেসার প্রোটেকশন বলছি। ব্যাকফিল কি জিনিস? ব্যাকফিল দেওয়া হয়েছে, সয়েলকে ফিল করা হয়েছে বাইরে থেকে কোনো সয়েল দিয়ে, সেটার কারণে কি পরিমাণ স্ট্রেস হবে। এবং এই ব্যাকফিল দেওয়ার পরে তার উপরে আবার একটা ট্যাঙ্ক, কত কেজি? 3 লক্ষ কেজি ওয়াটার ডেপথ, যার ভিতরে 9.5 মিটার ওয়াটার থাকবে, সেলফ পরিবার ট্যাঙ্ক। হ্যাঁ, আমাদেরকে বের করতে হবে দুইটা কন্ডিশনের জন্য ফাইনাল সেটেলমেন্ট কত হবে, ব্যাকফিলের জন্য কি পরিমাণ হবে এবং যখন ট্যাঙ্কের জন্য করব তখন কেমন হবে। এখন আমরা যখন ট্যাঙ্কের জন্য করব তখন কি এই ব্যাকফিল কনসিডারেশনে আনবো কি আনবো না, আপনাদের কি মনে হয়? আপনাদের কাছে জানতে চাচ্ছি। যখন আমরা ব্যাকফিল থাকবে স্যার। আচ্ছা, আর কারো কোনো আইডিয়া আছে? যখন আমরা ট্যাঙ্কের জন্য করব তখন কি ব্যাকফিল থাকবে কি থাকবে না? থাকবে স্যার মনে হচ্ছে। হ্যাঁ থাকবে, কারণ ব্যাকফিল তারপরে তো আমরা ট্যাঙ্ক স্থাপন করব। যদি আবার কোশ্চেন এরকম বলে যে ব্যাকফিল নাই, ডায়াগ্রামে দেওয়া আছে ব্যাকফিল, কারণ দুইটা অঙ্ক যেহেতু, ব্যাকফিলের জন্য একবার করো দেন ট্যাঙ্কের জন্য একবার করো, অ্যাজিউম দ্যাট ব্যাকফিল ইজ নট অ্যাপ্লাইড, তখন ব্যাকফিল বাদ দিয়ে দিই। বাট নরমালি যদি কিছু না বলে তাহলে অবশ্যই ট্যাঙ্ক থাকলে আগে ব্যাকফিলের জন্য তারপরে ট্যাঙ্কের জন্য করতে হবে, অথবা ট্যাঙ্ক না থেকে অন্য কিছু থাকতে পারে। অর্থাৎ ট্যাঙ্ক না বললো সেকেন্ড লেয়ারে আবার আরেকটা ব্যাকফিল দেওয়া হয়েছে, এখানে আরেকটা ব্যাকফিল দিয়ে দিলে 3 মিটারের, অর্থাৎ যে কোনো টেক্সটাইল লোডিং। তাহলে আমাদের প্রথম কাজ হবে আমরা ইফেক্টিভ স্ট্রেস বের করব। সূত্র আমরা কি জানি? দুইটা সূত্র জানি আমরা, একটা হচ্ছে সিসি এইচ 1 প্লাস ই নট লগ সিগমা প্রাইম প্লাস জেড সিগমা ডিভাইড বাই সিগমা প্রাইম, যদি নরমাল কনসিডারেশন হয়। আর যদি ওভার কনসিডারেশন হয় তো দুইটা কন্ডিশন, সিগমা নট প্লাস জেড সিগমা প্রাইম এই ভ্যালু থেকে সিগমা প্রাইম সি যদি বেশি হয় তাহলে আমরা সিএস into h divided by 1 plus e naught log del sigma prime plus sigma naught divided by sigma naught। আর যদি সিগমা সি প্রাইম কম হয় তাহলে আমাদের দুইটা দিতে হবে, সিসি এবং সিএস এর দুই সূত্র একসাথে যোগ করতে হবে। তাহলে আমরা আগে ভ্যালুগুলো বের করে তারপর দেখি আমাদের অবস্থাটা কি। তাহলে ডিউ টু দা ওয়েট অফ ব্যাকফিল, ব্যাকফিলের জন্য আমরা করে ফেলি। তাহলে আমাদের ব্যাকফিলের জন্য যদি আমরা এই মাঝের লেয়ারটা করি, অর্থাৎ যে 10 ফিট যে আমাদের লেয়ার শেষের লেয়ারে আমাদের করতে হবে, তাহলে আমরা এখানে 3টা ভাগে ভাগ করছি। চাইলে আপনারা একটা ভাগেও ক্যালকুলেশন কমপ্লিট করতে পারেন, একই স্টেজিং, এটা মার্কের উপর ডিপেন্ডস করবে। এবং প্র্যাকটিক্যাল লাইফে যখন করবেন তখন আপনার ডিগ্রি অফ অ্যাকুরেসির উপর ডিপেন্ডস করবে, যে কতটুকু অ্যাকুরেসি চান। যত অ্যাকুরেসি দরকার হবে তত বেশি ভাগ করতে হবে। এখানে আমরা 3টা ভাগে ভাগ করেছি, 3 ফিট সরি 3 মিটার 3 মিটার 6 মিটার আর 4 মিটার 10 মিটার, টোটাল 3টা ভাগে ভাগ করেছি। তাহলে আমাকে বের করতে হবে সিগমা প্রাইম। সিগমা প্রাইম কি জিনিস? সিগমা প্রাইম হচ্ছে এই 3 মিটার ইফেক্টিভ স্ট্রেস। স্ট্রেস কিভাবে বের করতে হয়? আমরা গত ক্লাসে প্রেসার ক্যালকুলেশন করার সময় জানি স্ট্রেস ইকুয়াল টু হচ্ছে কি সয়েলের ওয়েট এবং তার হাইট, তার সাথে কে ছিল মাল্টিপ্লাই। এখানে যেহেতু ওই অ্যাঙ্গেল
বা সি ফাই কোনো কিছু বলা নাই আমাদের। সো নরমালি ক্ষেত্রে আমরা কেটাকে আনবো না। স্ট্রেসের ক্ষেত্রে শুধুমাত্র আমরা সিগমা এবং হাইট এটা মাল্টিপ্লাই করব। তাহলে প্রথম 3 নাম্বার লেয়ারের জন্য আমরা করি, তাহলে কি হবে সেটা? ক্যালকুলেটর আছে কারো কাছে? থাকলে আমি লিখি, আপনার ক্যালকুলেশন করেন। প্রথমটার জন্য যেটা হবে সেটা হচ্ছে 19.2, তার সাথে মাল্টিপ্লাই হবে 3, এক নাম্বার লেয়ারের, সরি 1.5 ইফেক্টিভ স্ট্রেস 1.5 ইন্টু 18 পয়েন্ট, তার সাথে হবে 18.5 মাল্টিপ্লাই হবে, অর্থাৎ ওই যে লেয়ার সেই আমি আমার ওষুধ এই যে লেয়ার সেই লেয়ারের ইউনিট ওয়েট এবং তার ডেপথ প্লাস সেকেন্ড লেয়ারের 19.5, তার সাথে মাল্টিপ্লাই করতে হবে 2, থার্ড লেয়ারে 16, তার সাথে মাল্টিপ্লাই করতে হবে 3। পরে দেখুন কত আসে, 18.5 প্লাস 1.5 প্লাস 19.5 স্যার 114.75। 16 into 3। এখান থেকে আমাদের ওয়াটারের প্রেশারটা বাদ দিতে হবে। স্যার 16 সাথে কত গুণ করলেন স্যার? 16 সাথে 3। তাহলে প্রথম তো 3 মিটার লেয়ার নিছেন না, দেন 3 মিটার, দেন 6 মিটার, 10 নম্বর শেষে যে লেয়ারটা 10 মিটার ছিল না, ওটাকে 3টা ভাগে ভাগ করেছে। এখন এখান থেকে বাদ দিতে হবে কি, ওয়াটারের 16 into 3 মাইনাস 9.81 ইন্টু টোটাল হাইট কতটুকু, 3 3 6 আর হচ্ছে 1.5 7.5। স্যার মান তো মাইনাসের চলে আসলো স্যার। হ্যাঁ, না মাইনাস আসবে না। আরে 19 না তো 9.81। ওহো স্যার ওই জন্যই। শূন্য আমি বলছি 9.81, কিন্তু শূন্য একটা চলে গেছে এখানে। 9.81 এর সাথে মাল্টিপ্লাই করবেন হচ্ছে টোটাল লেয়ার থিকনেস কত আমাদের এখানে, 1.5 মিটার আর 2 মিটার আর 3 মিটার 5। আচ্ছা, স্যার ক্যালকুলেশন হলে আমরা মিলাতে পারবো, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ, তাও আমি একটা করে মিলে দিতে পারি। এটা করলে আসবে আমাদের 56.4। আর পরের যে কলামটা সেটা কিন্তু ইনডিউসড। এই ইনডিউসড কোনটা? ইনডিউসড হচ্ছে যেটা আমাদের ব্যাকফিল সহ। প্রথম আমরা যে সিগমা প্রাইমটা বের করছি এই 3 নাম্বার কলামটা, এখানে ব্যাকফিল নাই, এই লেয়ারে আমাদের ব্যাকফিল থাকবে, অর্থাৎ ব্যাকফিলের কারণে কতটুকু বাড়বে সেটা আমাদের ডেল। তাহলে এই ভ্যালুটা হলো আমাদের ডেল সিগমা প্রাইম, আর এই অংশটা হচ্ছে সিগমা নট প্রাইম। তাহলে আমি 2টা ভ্যালু পাইলাম। এখন আমার বাকি থাকে কি, বাকি থাকে সি ডিভাইড সি সি 1 প্লাস ই নট। এই ভ্যালুগুলো দেওয়া থাকবে, যে লেয়ারে বের করতে হবে আমাদেরকে সেই লেয়ারের ডিটেলস ভ্যালু সব দেওয়া থাকবে। এখানে আমাদের সি আর দেওয়া আছে, সিসি দেওয়া আছে, আমরা সিসিটা ইউজ করব। এবং
সিগমা নট, সিগমা নটের সরি ই নট মানে ভয়েড রেশিওর মান দেওয়া আছে, আর দেওয়া আছে কি সিগমা সি প্রাইম অর্থাৎ ক্রিটিক্যাল ওভারবার্ডেন যে প্রেসার সেটা। এখন আমরা চেক করব কোন কন্ডিশনে পড়বে আমাদের, কিসের সাথে আমরা চেক করব, আমরা এই দুইটা ভ্যালুর সাথে চেক করব যে সিগমা ডেল সিগমা প্লাস সিগমা নট, এটা যদি সিগমা সি এর কাছাকাছি হয় তার মানে রেশিওটা 1 নরমাল কনসোলিডেশন কে, আর যদি বড় হয় সিগমা সি প্রাইম তাহলে ওভার কনসোলিডেশন ক্লে সিএস দিয়ে, আর যদি ছোট হয় তাহলে হচ্ছে আমাদের ওই দুইটা একসাথে ইউজ করতে হবে। এখন আমরা দেখবো চেক করে কোন কন্ডিশনে পড়ে। এখানে কন্ডিশন দেখতেছি আমাদের এইটা, অর্থাৎ সিগমা সি প্রাইমটা হচ্ছে আমাদের ছোট, ছোট বলতে রেঞ্জের ভিতরে কাছাকাছি, কাছাকাছি কেমন দেখা যাচ্ছে 70 আর এটা হচ্ছে 71, তাহলে এটা আমরা ইকুয়াল বলতে পারি না, ইকুইভ্যালেন্ট মানে কাছাকাছি, ওই যে উপরে যে একটা এবার সমান চিহ্ন দিয়ে তার উপরে একটা ঢেউ দেওয়া হয় না এরকম, তার মানে যে ভেতরটা এটা সমান না বাট টেন্স টু কাছাকাছি। তাহলে আমরা কেস 1 এর জন্য অর্থাৎ নরমাল কনসেন্ট্রেশন কেস ধরে এইটার আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে এখানে সেই সূত্রটা অর্থাৎ এইটুকু তো টেবিলের নিচে আপনারা চেক দিবেন যে আমরা কেন এই সূত্র ইউজ করলাম সেটার জন্য। এরকম তিনটা লেয়ারের ভ্যালুগুলো বসাই দিয়ে তিনটা সেটেলমেন্ট পাবো, তিনটা সেটেলমেন্টের যোগ করলে টোটাল সেটেলমেন্ট পাবো। এটা যদি আপনারা একটা লেয়ার ধরেও করেন দেখবেন যে এর থেকে 20-25 মিলিমিটার বা 15-20 মিলিমিটার বেশি হয়েছে, এতটুকু পার্থক্য হবে। এখানে 469, এটা যদি আপনি আরো বেশি লেয়ারে করেন তার হয়তো কম আসবে বা বেশি আসবে, এক্সাক্ট হবে না, আগে পরে মানটা হবে। কিন্তু এরকম হবে না যে এখানে বের হয়েছে আপনার 469, আপনাকে 10টা লেয়ারে করলে হয়তো এই মানটা বের হয়ে গেল শুধু 69 অথবা 2069 হয়ে গেল, এত গ্রেড চেঞ্জ হবে না, রেঞ্জের ভিতর থাকবে। এখন সেখানে যদি আবার আমাদের ট্যাঙ্ক ইউজ করা হয় তাহলে ট্যাঙ্কের ক্ষেত্রে আমাদের ইনডিউসড স্ট্রেসটা কিভাবে বের করতে হবে। যদি কোনো সার্কুলার অবজেক্ট থাকে কোনো সয়েলের উপরে এবং যদি কোনো পয়েন্ট লোড থাকে, কোনো ইউডিএল থাকে, তার কারণে ইনডিউসড স্ট্রেস কেমন হবে এর আলাদা আলাদা সূত্র আছে। এটা স্ট্রেস ইন সয়েল ওই চ্যাপ্টারের সূত্র। তো এখানে আমাদের যে ইনডিউসড স্ট্রেসটা আসবে তার সূত্র হচ্ছে ডেল কিউ 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 1 ডিভাইডেড বাই 1 প্লাস বি বাই 2z স্কয়ার টু দি পাওয়ার 1/1.5। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সূত্র। এটা হচ্ছে আপনারা এই বইতেই স্ট্রেস ইন সয়েলের যে চ্যাপ্টার আছে আমাদের বিএম দাসের বইয়ে সেখানে পাবেন আপনারা স্ট্রেস ইন সয়েল মাস। এখানে বিভিন্ন লোডিং কন্ডিশনের জন্য দেওয়া আছে কোনটা যদি কেমন হবে স্ট্রেস। এই যদি ইউডিএল হয় তাহলে তার জন্যই সূত্র, আবার যদি পয়েন্ট লোড হয় লাইন লোডের জন্য সূত্র, বিভিন্ন লোডের জন্য বিভিন্ন রকম সূত্র আছে। এই সূত্রগুলা এমপিরিক্যাল ফর্মুলা, অনেক বড় বড় সূত্র আর কি, এগুলা মনে রাখতে হয়। আর যত ওপেন বুক এক্সাম হয় আপনারা বই থেকে হেল্প নিতে পারবেন, আর ক্লোজ বুক হলেও আমরা সূত্রগুলা দিয়ে দেই পরীক্ষার সময়। এই এমপিরিক্যাল যে ফর্মুলা, কারণ এই সূত্রগুলো মনে রাখা অনেক কষ্ট, একটা সূত্র না, পয়েন্ট লোডের জন্য একরকম সূত্র, ইউডিএল এর জন্য আরেক রকম সূত্র, সার্কুলার লোডের জন্য একরকম সূত্র, রেক্ট্যাঙ্গুলার লোডের জন্য আরেক সূত্র, সবগুলো হচ্ছে এমপিরিক্যাল। ফ্র্যাকশন পাওয়ার এরকম বড় বড় সূত্র থাকে, এগুলো পরীক্ষার সময় দিয়ে দেওয়া হয় আর ওপেন বুক এক্সামে আপনাদের কাছে থাকবেই। সেখান থেকে আমি স্ট্রেসটা বের করে নিব, দেন আমার বাকি কাজগুলো আগের মতো। আমি তো ইনডিউস স্ট্রেস পেয়ে গেলাম প্রত্যেক লেয়ারে লেয়ারে, সেখান থেকে আমি ইনিশিয়াল স্ট্রেস পাবো, দেন সূত্র ইনপুট দিয়ে চেক করব কোন কন্ডিশনের ভিতরে পড়তেছে, সেই কন্ডিশনের সূত্রের মানগুলো অ্যাপ্লাই করে আমি সেই
কাজটা কমপ্লিট করতে পারি, টোটাল সেটেলমেন্টটা ক্যালকুলেশন করতে পারি আমরা। এটা হলো আমাদের সেটেলমেন্ট। এখন এই সেটেলমেন্টের যে কার্ভ, যে কার্ভটা আমরা প্রথমে ড্র করেছিলাম, এগুলো আমাদের সে কার্ভ। হ্যাঁ, এই কার্ভ থেকে সয়েলের উপরে প্রি কনসলিডেশন প্রেসার কতটুকু ছিল সেটা আমরা বের করতে পারি কিভাবে, আর একটা গ্রাফিক্যাল মেথড সিস্টেম আছে। গ্রাফিক্যাল সিস্টেম দেখাচ্ছি আপনাদের, এটা the graphical procedure for determining pre-consolidation pressure. এটার প্রথম কাজ হবে যে x axis বরাবর ইফেক্টিভ স্ট্রেস লগ স্কেল, y axis বরাবর ভয়েড রেশিও। দেন এখান থেকে প্রথমে আমরা ট্যানজেন্ট ড্র করব হরিজন্টাল পয়েন্ট থেকে। আগের স্টেপটা বলি। প্রথম যে স্টেপ সেটা হলো যেখানে গিয়ে আমাদের কার্ভটা স্ট্রেট লাইন হবে, মানে আমাদের কার্ভটা এরকম ছিল, একটা পয়েন্টে গিয়ে সেই স্ট্রেট সমান্তরাল হবে, সেই বরাবর একটা স্ট্রেট লাইন টানতে হবে। অর্থাৎ এখান থেকে বা যে কোনো অংশ থেকে আমি যদি মনে করি এখানে সেই স্ট্রেট হয়েছে এই পয়েন্টে, এটা একটু এদিক সেদিক হতে পারে, কারণ এটা তো গ্রাফিক্যাল মেথড, নিজের আই এস্টিমেশনের উপর ডিপেন্ড করতেছে। এখান থেকে প্রথমে একটা স্ট্রেট লাইন টানবেন, যেখানে স্ট্রেট সেখান থেকে একটা স্ট্রেট লাইন, দেন ওই স্ট্রেট ওই পয়েন্ট একটা ট্যানজেন্ট ড্র করতে হবে এরকম করে। এরপরে এই যে অ্যাঙ্গেলটা হলো, এই অ্যাঙ্গেল একটা সমদ্বিখণ্ডক ড্র করতে হবে। সমদ্বিখণ্ডক ড্র করার পরে আমি এই হরাইজন্টাল পয়েন্ট থেকে আরেকটা ট্যানজেন্ট ড্র করব। এই দুইটা ট্যানজেন্ট, যে এই ট্যানজেন্ট এবং মধ্যবর্তী যে লাইন যেই পয়েন্টে কাট করবে, এই লাইন এবং এই লাইন যেই পয়েন্টে কাট করবে, সেই পয়েন্ট থেকে আমি যে স্ট্রেসটা বের করব, সেই স্ট্রেসটাকে আমরা বলবো ইফেক্টিভ স্ট্রেস। এই যে পয়েন্টটা হলো আমাদের মার্কিং করেছে কালো করে, এই মার্কিং বরাবর যে স্ট্রেসটা হলো সেটা হবে আমাদের ইফেক্টিভ স্ট্রেস। এটা আমরা কিভাবে বের করবো? এখান থেকে এই পয়েন্ট থেকে এই বরাবর মার্কিং করলে আমি এখানে যে লাইনটা পাবো, ডায়াগ্রামটা পাবো, মানে ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটা হবে আমাদের প্রি কনসলিডেশন প্রেসার। এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সাম বা আমাদের একাডেমিক এক্সামের জন্য, যে ডেসক্রাইব দ্য গ্রাফিক্যাল মেথড টু ডিটারমাইন দ্য প্রি কনসলিডেশন প্রেসার ফ্রম দ্য কনসলিডেশন কার্ভ। এখান থেকে আমরা যে ট্যানজেন্ট লাইনটা ড্র করলাম, এটাকে ভার্জিন কম্প্রেশন কার্ভ বলা হয়, যেটা আমরা এর আগে পড়ছি, ভার্জিন কার্ভ। এই কার্ভ নিয়ে বা অঙ্ক নিয়ে কারোর মধ্যে কোনো কোশ্চেন আছে? থাকলে করতে পারেন। হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, মানে এই
মেথডে যেটা গ্রাফিক্যাল ডেসক্রিপশন, এখানে কারো কোনো কোশ্চেন আছে? স্যার আপাতত কোশ্চিন নাই। ওকে, ঠিক আছে। প্রথম এটা আপনারা গ্রাফটা দেখলো, এখানে প্রসিডিউর গুলো বলা আছে যেটা আমি এক্সপ্লেইন করলাম। প্রথম কাজ হবে যেখানে হরাইজন্টাল হয়ে যাবে কার্ভটা, সেখানে হরাইজন্টাল লাইন ড্র করবেন। দেন ওই পয়েন্টে ট্যানজেন্ট, এই কোণটাকে দ্বিখণ্ডিত করবেন। দেন এই পয়েন্টে একটা ট্যানজেন্ট, এই মধ্যবর্তী দ্বিখণ্ডক এবং ট্যানজেন্ট যেখানে কাট করলো সেটা ভার্টিক্যাল বরাবর ক্রস করলে যে মানটা পাবেন সেটা হলো ইফেক্টিভ। স্যার ওই দ্বিখণ্ডকের কি কোনো মান আছে স্যার? আর দ্বিখণ্ডক মানে তো তার মধ্যবর্তী ভাগ করবেন। মনে করেন এই অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয়, সেটাকে আপনার 30 ডিগ্রি ভাগ করবে। আর যদি কোনো মান না জানেন তাহলে কম্পাস দিয়ে আমরা আগে ছোটবেলায় জ্যামিতি পড়ার সময় কোণকে ভাগ করতাম না কিভাবে, এই যে এই দুটো কোণ যদি ভাগ করতে হয় এভাবে একটা বৃত্তচাপ ড্র করতে হবে যে কোনো ব্যাসার্ধের, এবং এই বৃত্তচাপের যেটা তাতে বেশি নিয়ে এখানে কাট করতে হবে, তারপর এইভাবে কাট করতে হবে। এই দুই কাট এই পয়েন্টটা যোগ করলে এর সমদ্বিখণ্ডক হয়ে গেল। ওইভাবে কম্পাস দিয়ে, পেন্সিল কম্পাস দিয়ে। আর স্যার এই যে আলফা আর সি যে ইয়াটা আছে স্যার, এটা এই আলফা হচ্ছে যে অর্ধেক করলাম সেটা হলে এই অংশকে আমি বলছি আলফা, এটাও আলফা, এটাও স্যার স্যার আলফা। ওটা না স্যার, এই যে এই মানে সি এরটা স্যার। এটা না স্যার এই 2 নাম্বারটা স্যার, সি এর। গ্রাফে আবার সি এর দুই কই? এই যে স্যার এইচ এর উপরে, জি স্যার জি স্যার। হ্যাঁ, এটা তো ট্যানজেন্ট। ট্যানজেন্ট বলতে মনে করেন আমার কার্ভটা ছিল এইরকম, আমি কার্ভ পাইছি এরকম পাইলাম, তাহলে এই অংশটা কি মোটামুটি হরাইজন্টাল। এখানে হরাইজন্টাল লাইন নিয়ে একটা টানবো মানে ভূমি এক্স অ্যাক্সিসের সমান্তরাল করে, আর বাকিটা ট্যানজেন্ট। ট্যানজেন্ট মানে তো বুঝেন আপনারা ওই পয়েন্টে স্পর্শক। দেন এটাকে আপনি দ্বিখণ্ডিত করবেন, এই অংশটাকে দ্বিখণ্ডিত করার পর এই যে হরাইজন্টাল পয়েন্ট, এই পয়েন্টে ট্যানজেন্ট টানবেন, ওইটাকে আমরা বলি ভার্জিন কার্ভ মানে কম্প্রেশন কার্ভ। সেই ট্যানজেন্ট আর দ্বিখণ্ডক যে পয়েন্টে ছেদ করবে ওই পয়েন্ট বরাবর নিচে যে মানটা হবে স্ট্রেস, সেটাকে আমরা বলি ইফেক্টিভ স্ট্রেস। এখন আমরা আরেকটা ভ্যালু বের করব, যদি কম্প্রেশন ইনডেক্স না দিয়ে আমাদের লিকুইড লিমিট দেওয়া থাকে তখন আমরা কিভাবে সিসি মান বের করব। মনে করেন সিসির মান ডিরেক্ট দেওয়া নাই, আমাকে লিকুইড লিমিট বলে দিয়েছে। যদি লিকুইড লিমিট বলে দেওয়া থাকে এবং সেটা যদি আনডিস্টার্ব স্যাম্পল হয়, আনডিস্টার্ব হলে 0.009 লিকুইড লিমিট -10, আর যদি ডিস্টার্ব স্যাম্পল হয় রিমোল্ডেড স্যাম্পল তাহলে 007 লিকুইড লিমিট -10। এটা যদি হয় ডিস্টার্ব সয়েলের ক্ষেত্রে। আর যদি এটা না দেওয়া থাকে শুধু ভয়েড রেশিও দেওয়া থাকে, সিসির কোনো মান দেওয়া নাই, তখন সিসি ইজ ইকুয়াল টু E1 minus E2 divided by log E1 E2। এটা করলেও আমরা সিসির মান পেয়ে যাব। সিসি ইকুয়াল টু সোয়েলিং ইনডেক্স। যদি ডিরেক্ট দেওয়া থাকে তো ডিরেক্ট মান ইউজ করব, ডিরেক্ট না থেকে যদি লিকুইড লিমিট দেওয়া থাকে তাহলে এই দুইটা সূত্রের যে কোনো একটা ডিস্টার্ব এবং আনডিস্টার্বের ক্ষেত্রে। আর যদি কিছুই না দেওয়া থাকে শুধু লেয়ারের ভয়েড রেশিও দেওয়া থাকে, দুইটা ভয়েড রেশিও, দেন সেখান থেকে আমরা এই সূত্র ইউজ করে ফেলব। এগুলো সব এমপিরিক্যাল ফর্মুলা, এগুলো ইউজ করে জিও টেকনিক্যাল আমি আগে আপনাদের ক্লাসে বলেছি কিনা জানি না, বহুত ক্লাসে বলেছি। এখানে এমপিরিক্যাল ফর্মুলা দিয়ে ভরপুর, অনেক এমপিরিক্যাল ফর্মুলা দেওয়া আছে। এখানে আরো অনেকগুলো ইকুয়েশন দেওয়া আছে। ইউজ শিকাগো ক্লে, অল ক্লে, ইনঅর্গানিক ক্লে, অর্গানিক সয়েলের জন্য, ব্রাজিলিয়ান ক্লের জন্য, সয়েল উইথ লো প্লাস্টিসিটির জন্য, বিভিন্ন পয়েন্টের জন্য মার্ক দেওয়া আছে এই ইকুয়েশন গুলো। তো আমরা ওগুলো ইউজ করলে পারবো। এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা দেওয়া আছে, এই প্রবলেমটাকে আপনারা বইতে তো একটা ফরম্যাটে করে দেওয়া আছে,
আমরা যেভাবে করাইলাম ওইভাবে করে আপনারা নিজেদের কাছে রাখবেন, মানে টাকাটা জমা দিবেন আমার কাছে। একই জিনিস। ইতিমধ্যে এটা করলাম আমরা প্রাইমারি। এখন যে সেকেন্ডারি দেখি, সেকেন্ডারিতে কিছু সূত্র লাগবে আমাদের। আর একটা ইকুয়েশন লাগবে, সেটা হচ্ছে আমাদের সিএস। যদি কখনো সিসি দেওয়া থাকে বাট আমার ইউজ করতে হবে সিএস, দেন আমি সেখান থেকে সিসি থেকে সিএস কিভাবে বের করব? সিএস ইজ ইকুয়াল টু 1/5 থেকে 1/10 অফ সিসি। তো সিসি দেওয়া থাকলে সেখান থেকে আমরা সিএস বের করতে পারি। তার মানে হচ্ছে 0.1 থেকে 0.2 অফ সিসি। 1/10 হচ্ছে 0.1, 1/5 হচ্ছে 0.2। এই ভ্যালু ইউজ করে আমরা মানগুলো বের করে নিতে পারি। এখন আমরা একটা পড়বো যেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি। কোন, এটা তো আমরা কনসলিডেশন বের করলাম, কোন লেয়ারের কম্প্রেসিবিলিটি কতটুকু সেটাকে আমরা কিভাবে বের করতে পারি? সিএ, এটাকে সিএ বলে বা সি আলফা, অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি। সূত্রটা আপনারা লিখে রাখেন, আমি এখানে লিখি। এমভি, স্মল এমভি, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি, এটা ইকুয়াল টু হবে এভি স্মল এভি ডিভাইডেড বাই 1 প্লাস ই নট ভয়েড রেশিও। এই মানগুলো সেটে আছে, আমি সেট থেকে দেখাচ্ছি। যেটা আমি বলতেছিলাম যে এমভি কোএফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি বা ভলিউম স্ট্রেন, সেটা হচ্ছে এভি ডিভাইডেড বাই 1 প্লাস ই নট। এভি ইজ ইকুয়াল টু কত? এভি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি আর এমভি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি। এটা হচ্ছে ডেল ই। ডেল ই মানে ভয়েড রেশিওর পার্থক্য, E1 মাইনাস E2 ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল ই। ডেল ই ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই সিগমা ডেল সিগমা। ডেল সিগমা মানে হচ্ছে যে এক্সটার্নাল যে লোড যেটা আমরা অ্যাপ্লাই করব, ব্যাকফিল অথবা অন্য কোনো সারচার্জ, ওটার কারণে কি স্ট্রেস হবে যেই লেয়ারে বের করব সেই লেয়ারে, সেই ভ্যালুটা, এটাকে আমরা বলবো ভলিউম কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি এভি, আর এমভি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি। এখন কোন লেয়ারের যদি আমাকে কম্প্রেসিবিলিটি বের করতে বলে এস, এস ইজ ইকুয়াল টু হবে এমভি তার সাথে ডেল পি বা ডেল সিগমা ইনটু এইচ, ওই লেয়ারের থিকনেস।
এগুলো মাল্টিপ্লাই করলে আমরা ওই লেয়ারে কম্প্রেসিবিলিটি পাবো। স্যার হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি। আর হচ্ছে এই সূত্রটা, এটা স্যার ফেজ ক্লাস শেষ ডায়াগ্রাম। করবেন না স্যার? ক্লাস তো শুরু করলাম, একটু দেরি লেটে করলাম না শুরু। স্যার আমাদের আর কয়টা ক্লাস লাগতে পারে স্যার? তাহলে এখানকার এটা মেইনলি কোনো সূত্র না, দেখতে মনে হতে পারে যে স্যার অনেক কঠিন বিষয় মনে হয় বলতেছেন, আসলে এগুলো কোনো কঠিন বিষয় না। এই ডায়াগ্রামটা যদি একটু মাথায় রাখেন, এই সূত্রগুলা আপনার মুখস্থ করতে হবে না, বের করা কয়েক সেকেন্ডের ব্যাপার আপনার কাছে। আমি এখানে প্রথমটা কি লিখেছি দেখেন, এসএইচ অর্থাৎ হাইট অফ দ্য সলিড। তাহলে কি হবে, হাইট যদি বের করতে চাই ভলিউম ভাগ এরিয়া, তো যেহেতু হাইট অফ দ্য সলিড তাহলে ভলিউম অফ দ্য সলিড, এরিয়া তো সব ক্রস সেকশনাল এরিয়া তো সয়েলের সব জায়গার জন্য সেম, এয়ারের জন্য যা, ওয়াটারের জন্য তা, সয়েল সলিডের জন্য তা। তাহলে এই সূত্রটা এখন আমাদের মুখস্থ করা লাগবে, H is equal to VS by A। VS কোথা থেকে পাবো, ভলিউম অফ সয়েল সলিড, এবং এরিয়া হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, সেখান থেকে আমি মানগুলো পেয়ে যাব। এখন আমরা জানি ভলিউম ডেনসিটি ইজ ইকুয়াল টু কত, m/v। হ্যাঁ সেখান থেকে আবার আমরা আরেকটা জিনিস জানি যে ওই ভি কে আমরা কনভার্ট করতে পারি তার জিএস এবং মানে স্পেসিফিক গ্র্যাভিটির সাথে ওয়াটারের যে ওয়েট সেটা যদি মাল্টিপ্লাই করি তাহলে ওই জিনিসের ভলিউম পাই আমরা। যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে তার স্পেসিফিক গ্র্যাভিটি জিএস, এটাকে যদি ওয়াটারের মাল্টিপ্লাই করি তাহলে আমরা ভলিউম পাই। ওই ভ্যালুগুলো আমাদের এখানে ইনপুট দেওয়া দিতে হবে। দেন তারপরে জিনিসটা কি ছিল, এইচ ভি নট, অর্থাৎ এটা সেটেলমেন্ট হওয়ার আগে, এই অংশটুকু এই প্রথম ডায়াগ্রামটা হচ্ছে সেটেলমেন্টের আগে, পরেরটুকু হচ্ছে সেটেলমেন্টের পরে, ডেল এইচ পরিমাণ সেটেলমেন্ট হয়েছে। তাহলে সেট ভি নট মানে হচ্ছে ইনিশিয়াল, সেটেলমেন্টের আগে হাইট অফ দা ভয়েড, মানে এটা কত ছিল টোটাল আমার যে এইচ নট, টোটাল সয়েল স্যাম্পলের হাইট, সেখান থেকে এইচ এইচ মানে এস এইচ সয়েল সলিড তার হাইট যদি বাদ দিই তাহলে ভয়েডের হাইট পেয়ে যাব ইনিশিয়ালি। তাহলে আমরা ভয়েড রেশিও ইজ ইকুয়াল টু কত জানি, ভলিউম অফ দ্য ভয়েড ডিভাইডেড ভলিউম অফ দ্য সলিড, সেখান থেকে মানগুলো বসাই দিলে দুটার এরিয়া সমান, তাহলে হাইট অফ দ্য ভয়েড ডিভাইড বাই হাইট অফ দ্য সলিড। অর্থাৎ এখানে শর্ট কোশ্চেন থাকতে পারে, যদি আপনাকে কোন জায়গার হাইট অফ দ্য ভয়েড এবং হাইট অফ দ্য সলিড দিলে বলে কি ভয়েড রেশিওটা কত বের করো, আমরা জানি ভলিউমের সাথে সম্পর্কিত ভয়েড রেশিও, এখানে আমরা হাইট থেকে বের করতে পারবো। এরপর হচ্ছে স্ট্রেন, ভলিউমেট্রিক স্ট্রেন, স্ট্রেন ভি, তাহলে এখানে স্ট্রেন এক্স থাকবে, স্ট্রেন ওয়াই মানে এক্স বরাবর স্ট্রেন, ওয়াই বরাবর স্ট্রেন, জেড বরাবর স্ট্রেন। যেহেতু এটা ওয়ান ডাইমেনশনাল স্ট্রেন সেখানে আমরা সিগমা এক্স এবং সিগমা ওয়াই কে শূন্য দেবো, বলে সিগমা জেড থাকবে ভার্টিক্যাল বরাবর, অর্থাৎ এই বরাবর আমাদের এক্স অ্যাক্সিস, এই বরাবর ওয়াই অ্যাক্সিস, এই বরাবর জেড অ্যাক্সিস, ভার্টিক্যালি জেড অ্যাক্সিস। তাহলে এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের স্ট্রেনটাকে জিরো দেবো, কারণ ওই বরাবর কোনো আমাদের চেঞ্জ হচ্ছে না, হচ্ছে ভার্টিক্যাল বরাবর ডিসপ্লেসমেন্ট সেটেলমেন্টের ক্ষেত্রে। তাহলে আমরা সিগমা ভি এটাকে রাখবো, তাহলে স্ট্রেন যেটা হবে সেটা শুধুমাত্র ভার্টিক্যাল বরাবর হবে। সেই ভ্যালুটা কত হবে, ডেল এইচ, এই যে টোটাল ডেল এইচ ডিভাইডেড বাই এইচ। স্ট্রেনের সূত্রটা আমরা পড়েছি না, যে ডেল এল ডিভাইডেড বাই এল নট, মনে আছে আপনাদের? এই ডেল এলটা ছিল হচ্ছে এল নট মাইনাস এল প্রাইম, দুইটার পার্থক্য, ইনিশিয়াল লেন ফাইনাল লেন।
সেটা হবে ডেল এল ডিভাইড বাই ইনিশিয়াল এল নট। তাহলে এখানে হবে এরকম আমাদের ডেল এইচ ডিভাইডেড অর্থাৎ ডেল ভি ডিভাইডেড বাই ভি নট। কিন্তু ডেল ভিটা তো আমাদের এটা আমরা এইচ দ্বারা কনভার্ট করে ফেলছি, কারণ এখানে একটা এ থাকবে এখানে একটা এ থাকবে, দুইটা এ কাটাকাটি চলে যাবে, থাকবে না। তাহলে আমরা সেটাকে আবার যদি ভলিউম দ্বারা কনসিডার করি তাহলে আমরা লিখতে পারি এখানে ডেল ভি, যেটাকে আমরা ভি নট মাইনাস ভি ইনিশিয়াল ভলিউম মানে ফাইনাল ভলিউম ডিভাইডেড বাই 1 প্লাস ই নট। এই ভি নটটা হচ্ছে 1 প্লাস ই নট। ফেজ রিলেশনশিপ থেকে আমরা জানি যে ভলিউম অফ সয়েল সলিডকে বলি আমরা 1 এবং ভলিউম অফ ভয়েডকে বলি হচ্ছে ভয়েড। তাহলে টোটাল ভলিউম কত হলো 1 প্লাস ই নট, এটা ইনিশিয়াল ভলিউম 1 প্লাস ই নট, এবং ফাইনাল ভলিউমটা হচ্ছে যতটুকু আসবে সেটা। ওটাকে সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি হচ্ছে ডেল ভি, অথবা যদি ভয়েড রেশিওতে কনভার্ট করি তাহলে পাবো আমরা ডেল ই ডিভাইডেড বাই ই নট। এটা হচ্ছে ভলিউম স্ট্রেন বা ল্যাটারাল স্ট্রেন। সেখান থেকে আমি যদি টোটাল স্ট্রেনের যে মানটা বের করতে চাই, এটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু কত হবে, ইজ ইকুয়াল টু ই নট মাইনাস যতটুকু ভলিউম কম্প্রেশনের কারণে এর চেঞ্জ হলো ভয়েড রেশিও। প্রথমে আমার ভয়েড রেশিও ছিল 5 কথার কথা, আমি বললাম এর উপরে এক্সটার্নাল লোড দেওয়ার কারণে ভয়েড রেশিও কমে যাওয়ার হার স্ট্রেন হলো 1%। তাহলে আমার বর্তমান ভয়েডটা কত হবে 5 মাইনাস 1%, 1/100 ইন্টু 5, এটা কি না ফাইনাল যে ভয়েডটা ইজ ইকুয়াল হবে 5 মাইনাস 1/100 মানে 1% ইন্টু 5 মানে 5 এর 1%। তাহলে এই ই নট হচ্ছে প্রথম আমাদের, আর এই স্ট্রেনটা হচ্ছে সেই পার্সেন্টেজ। এটাকে আমি ক্যালকুলেশন করে বাকি মানগুলো বসাই দিলে সেখান থেকে সূত্রটা পাবো ই নট ডেল এইচ বাই এইচ নট 1 প্লাস ই নট। এটা দিয়ে অঙ্ক আসতে পারে, মানগুলো দেওয়া থাকলে আপনারা দেখবেন যে কোন ভ্যালুগুলো প্রথমে এই জিওটেকনিক্যাল এই চ্যাপ্টারের অঙ্কগুলো সলভ করার ক্ষেত্রে আপনাকে আগে দেখতে হবে যে কোন মানগুলো দেওয়া আছে এবং কোন মানগুলো চাচ্ছে আপনার কাছে। তাহলে আপনার কোন সূত্রটা অ্যাপ্লাই করবেন সেটা অ্যাপ্লাই করে আপনার জন্য ইজি হবে। আদারওয়াইজ আপনি সূত্র খুঁজে পাবেন যে কোন সূত্র আমরা ইউজ করব। আর একটা ফাইনাল সূত্র আমাদের, আর একটা সূত্র বললে আমাদের মোটামুটি সূত্রের কাজ শেষ হবে। সেই ফাইনাল সূত্রটা কোথায় বের করতে নিয়েছি, এটা TV is equal to CVT H dr স্কয়ার। TV কে বলি আমরা টাইম ফ্যাক্টর। কেন এটা হচ্ছে সেকেন্ডারি কনসলিডেশন টেস্ট মানে ভ্যালুর ক্ষেত্রে এরকম একটা কার্ভ ছিল আমাদের। এবার ফার্স্ট স্টেজ ইনিশিয়াল, এইটুকু সেকেন্ড মানে প্রাইমারি কনসলিডেশন, যে এটুকু আমরা পড়লাম। এখন আমরা সেকেন্ডারি কনসলিডেশন। এইটা তো টাইম ডিপেন্ডেন্ট সেটেলমেন্ট, এটা অনেক সময় ধরে লাগে। অর্থাৎ ডিগ্রি অফ কনসলিডেশন কতটুকু ফাইনাল কনসলিডেশন হলো সেটা TV is equal to CVT। CV হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন, CV। T হচ্ছে টাইম, HDR স্কয়ার অর্থাৎ ওই যে লেয়ারটা আমরা করতেছিলাম সেই লেয়ারের যে হাইট, DR মানে ড্রেনেজ। যদি কোনো লেয়ারের মাঝে আমি কাজ করি তাহলে সয়েল ড্রেনেজ হয়ে উপরে যেতে পারবে নিচেও যেতে পারবে। যদি আমি বলি যে উপরে ওয়ান ওয়ে ড্রেনেজ মানে একটা হবে আমার ইম্পারভিয়াস লেয়ার, যেটা ইম্পারভিয়াস লেয়ার হবে সেই লেয়ার দিয়ে কোনো ড্রেনেজ হবে না। যদি আমি বলি উপরের লেয়ারটা ইম্পারভিয়াস অর্থাৎ সেটা সলিড, পারভিয়াস কোনো লেয়ার না। পারভিয়াস মানে যার মাঝখান থেকে ওয়াটারটা পাস করতে পারবে, ইম্পারভিয়াস মানে যার যে ওয়াটার পাস করতে পারবে না। যদি ইম্পারভিয়াস হয় তাহলে এই দিকে ড্রেনেজ হবে না। আমরা বললাম না যে কনসলিডেশনের সময় ওয়াটারটা ড্রেন আউট হয়ে বের হয়ে যাবে, তো সেই ড্রেন আউটের হাইটটা হচ্ছে HDR। যদি কোনো কনফাইন্ড লেয়ার না থাকে তাহলে HDR হবে মাঝে, যেহেতু আমরা কনসলিডেশনটা মাঝে বের করি তাহলে অর্ধেক যাবে উপরে অর্ধেক যাবে নিচে। অর্থাৎ যদি
ডাবল ড্রেনেজ হয় তাহলে টোটাল লেয়ারের যে থিকনেস তার অর্ধেক ইউজ হবে ডিআর, অর্থাৎ যদি লেয়ারের থিকনেস 6 থাকে তাহলে ডিআর এর ভ্যালু 3। যদি আবার ইমপারভিয়াস লেয়ার থাকে তাহলে ওয়ান ডিরেকশনাল ড্রেনেজ হবে, তখন আবার কিন্তু এই যদি থিকনেস থাকে 6, এইচডিআর ও 6ই হবে। আর যদি ডাবল ড্রেনেজ থাকে তখন এইচডিআর হবে অর্ধেক, তো যেহেতু দুই দিকে ভাগ হয়ে হচ্ছে 6/3। আর সিঙ্গেল ড্রেনেজ থাকলে এইচ এবং এইচডিআর সেম। এবং এটা ডিগ্রি অফ কনসলিডেশন, অর্থাৎ কত ডিগ্রি কনসলিডেশন হলো, এটা অনেক বছর 8-10 বছর সময় লেগে যেতে পারে আপনার 100% ডিগ্রি অফ কনসলিডেশন বের করতে। সেটা কত বছর সময় লাগবে এবং কত ডিগ্রি অফ কনসলিডেশন চাচ্ছেন আপনি, এটা নির্ভর করবে এই দুটো সূত্রের উপরে। যদি আমি যদি ধরি যে ডিগ্রি অফ কনসলিডেশন 60%, 0 থেকে 60% এর ভিতরে হবে, তখন টি ভি ইজ ইকুয়াল টু π/4 U/100 স্কয়ার। আর যদি 60% এর বেশি হতে হয় তাহলে 1.781 মাইনাস 0.933 লগ U-100। এই দুটো সূত্র খুব গুরুত্বপূর্ণ। এখন এগুলোর অঙ্ক কেমন থাকে সেটা আমরা একটু দেখব। আর এই T50 হচ্ছে 50% কনসলিডেশনের জন্য, যেটা আমরা বের করছিলাম টিভি ইজ ইকুয়াল টু সিভিটি ডিভাইডেড বাই এইচডিআর স্কয়ার। এখানে টিভি যদি টাইম যদি 50% হয় তাহলে সিভিটা হবে C50%, টিটা হবে 50% টাইম। এখানে দেখেন 7.7 একটা एग्जांपल দেওয়া আছে। एग्जांपलটা বলছে আমাদের 7.7 দেখুন 6 দেখুন 7.7 7.7 এ বলেছে যে 50% time required for 50% consolidation of a 25 mm thick layer drain at top and bottom, তার মানে কি ডাবল ড্রেনেজ in a laboratory is 2 minutes 20 seconds। অর্থাৎ ল্যাবরেটরি যে 25 মিলিমিটার থিকনেসের একটা লেয়ার তার 50% কনসলিডেশন হতে ডাবল ড্রেনেজে 2 মিনিট 30 সেকেন্ড সময় লাগছে। তাহলে হাউ লং ইন ডেজ ইট উইল টেক ফর এ 3 মিটার থিকনেস লেয়ার। যদি 3 মিটার কোনো থিকনেস লেয়ার হতো তাহলে সেটার 50% ড্রেনেজ হওয়ার জন্য কি পরিমাণ সময় লাগতো যদি ফিল্ডে সেটা হতো রকি লেয়ার এট দ্য বটম অফ দ্য ক্লে। অর্থাৎ যে লেয়ারটা তার বটমে রকি লেয়ার কি, এটা কি পারভিয়াস না ইমপারভিয়াস, কি মনে হয় আপনাদের? রক লেয়ারটা কি পারভিয়াস না ইমপারভিয়াস? বুঝতে পারছেন আমাকে? রকি যে লেয়ার বা রক যে সয়েল সেটা কি পারভিয়াস না ইমপারভিয়াস? ওর ভিতর দিয়ে কি রকের ভিতর দিয়ে ওয়াটার পাস হতে পারে? না স্যার, পারে না। তাহলে সেটা ইমপারভিয়াস লেয়ার। আর যদি বলতে যে ক্লে লেয়ার বা স্যান্ডি লেয়ার তাহলে বলতাম আমি সেটা পারভিয়াস লেয়ার। তাহলে আমরা ভ্যালুগুলো বের করি। সূত্র আমরা কি জানি, যেহেতু 50% কনসলিডেশন দেওয়া আছে তাহলে আমাদের T50 লাগবে। T50 is equal to CV T50 divided by HDR স্কয়ার। এখন এখানে একটা বিষয় লক্ষণীয়, T15 এটা কিন্তু আমাদের ফিল্ডের জন্য বা এটা একটা কোফিসিয়েন্ট টাইম ফ্যাক্টর, এটা দুটার জন্যই একই রকম হবে। এটা আমি আরো লিখতে পারি এখানে CV1, আমরা আগে ভাবে লিখতাম না জিওমেট্রিতে, আমি দেখাচ্ছি যে C1/C2 ইনটু B1/B2 ইনটু D1/D2 is equal to K। তার মানে D1/D2 K, B1/B2 K, C1/C2 এর ভ্যালু K। সবগুলাই একে অপরের সাপেক্ষে যখন ভাগ করে কনস্ট্যান্ট একটা মান আসবে। তো এখানকার জিনিসগুলো ওইরকম। ল্যাবরেটরিটার জন্য আমি যদি T50 বের করি তাহলে সেটা কি হবে, T50
ভি টি ল্যাব ডিভাইড বাই ডিএইচআর ল্যাব। এবং ফিল্ডের জন্য করি সিভি, এই সিভিটা ল্যাবের জন্য যা হবে ফিল্ডের জন্য তাই হবে, সিভি কোনো চেঞ্জ হবে না। তাহলে এখান থেকে আমি যদি ভ্যালুগুলো ইনপুট দিয়ে দিই, আমি বলতে পারি টিভি ইজ ইকুয়াল টু এটা এবং টিভি ইজ ইকুয়াল টু এটাও, তার মানে কি এই দুটো সমান। তাহলে আমি যে মানগুলো জানি সেই মানগুলো ইনপুট দেই, সিবি উভয় পক্ষ থেকে কাটাকাটি চলে বাদ চলে যাবে, মানে কাটাকাটি তো আমরা বলে অবস্থা কাটাকাটি যায় না, উভয় পক্ষ থেকে সেম ভ্যালু বিদায় ভাগ করলে চলে যায়, এটা হচ্ছে অ্যাকচুয়াল কথা। কাটাকাটি যদি আমরা বলে অবস্থায় আমরা বলি যে দুই পাশ থেকে কাটাকাটি চলে যাবে, কাটাকাটি বলতে কোনো জিনিস নাই, একই সেম ভ্যালু দুই পাশ থেকে একে অপরকে এলিমিনেট করে দিবে, বাদ করে দিবে। তাহলে থাকবে কি টি ল্যাব ডিভাইড বাই এসডিআর ল্যাব, টি ফিল্ড ডিভাইড বাই এসডিআর ফিল্ড। টি ল্যাব জানা আছে আমাদের, টাইম 50% কনসলিউশন টাইম কত ছিল আমাদের 2 মিনিট 20 সেকেন্ড, আমাকে ডে তে বের করতে বলছে, তাহলে আমি এই মানটা এখন ডে তে কনভার্ট করে ফেলতে পারি অথবা টোটাল মানটাকে সেকেন্ডে কনভার্ট করে ফাইনালি তাকে ডে তে কনভার্ট করতে পারি। তাহলে এখানে আমরা টোটাল মানটাকে সেকেন্ডে কনভার্ট করেছি। টি ল্যাব 2 মিনিট ছিল 2 মিনিট 20 সেকেন্ড, তাহলে 140 সেকেন্ড। আর ডাবল ড্রেনেজ ছিল 25 মিলিমিটার, সেটাকে মিটারে কনভার্ট করেছি, 2 দ্বারা ভাগ করেছি। আর এখানে 3 কে 2 দ্বারা ভাগ করিনি, কারণ কি ইমপারভিয়াস লেয়ার, সিঙ্গেল ড্রেনেজ, এরকম যে লেয়ার থাকে 3 মিটারে, এখানে আছে রক সয়েল, এক লেয়ার বরাবর ড্রেনেজ হবে, 2 লেয়ার বরাবর হবে না, মানে এই লেয়ার বরাবর তো হবে না, শুধু উপর দিকে ড্রেনেজ হবে সিঙ্গেল লেয়ার। তাহলে টি ল্যাব পেয়ে যাবো সেকেন্ড, সেটাকে আমরা ডে তে কনভার্ট করে ফেলবো। এরকম ছোট ছোট অঙ্ক থাকে এই চ্যাপ্টার থেকে, বড় বড় কোনো অঙ্ক থাকে না, শর্ট শর্ট অঙ্ক থাকে। যেমন সব ভ্যালু দেওয়া আছে এখানে, বের করতে বলছে ভলিউম কম্প্রেসিবিলিটি কত, আপনি বের করতে এবি বাই 1 প্লাস ই নট, এইভাবে ছোট ছোট শর্ট শর্ট অঙ্ক থাকে, ওগুলো আপনি এখানে দেখলে পারবেন। এখানে ভলিউম ভয়েড রেশিও গুলো দেওয়া আছে এবং স্ট্রেস দেওয়া আছে, সেখান থেকে আপনি ক্যালকুলেশন করে মানগুলো বের করে ফেলতে পারেন। এইভাবে বিষয়গুলো করা হয়। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে, আমি স্টপ করে দিচ্ছি।